চলুন আজ শুরু করা যাক প্রযুক্তির জগতের কিছু দারুণ খবর নিয়ে। আমাদের হাতে টেক ওয়ার্ল্ড বাংলাদেশের কিছু ইন্টারেস্টিং প্রতিবেদন আছে। আপাতদৃষ্টিতে খবরগুলো আলাদা মনে হতে পারে। চলুন তাহলে প্রথম খণ্ডটা শুরু করি, আচ্ছা। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ডিজিটাল ফিডকে নতুন করে ডিজাইন করছে। প্রথমে ইউটিউবের খবরটা নেওয়া যাক। আমার মনে হয় আমরা সবাই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। আমার নিজের ইউটিউব ফিডের কথাই যদি বলি, মাঝে মাঝে এমন রান্নার ভিডিও আসে অথচ আমি জীবনেও রান্নার কিছু সার্চ করিনি। হ্যাঁ, এটা একটা খুবই সাধারণ সমস্যা। মনে হয় অ্যালগোরিদমটা মাঝে মধ্যে দিন দুপুরে স্বপ্ন দেখে। কিন্তু শেষ পর্যন্ত তারা তো আর মানুষ নয়। তারা আমাদের আচরণের প্যাটার্ন ধরে, আমাদের মনের ইচ্ছাটা ধরতে পারে না। আর যখনই এই প্যাটার্ন মেলানোতে ভুল হয়, তখনই ব্যবহারকারীর বিরক্তি তৈরি হয়। প্ল্যাটফর্মগুলো এখন এই বিরক্তির মূল্যটা বুঝতে পারছে। আর সেই বিরক্তি কমাতেই বোধহয় ইউটিউব কাস্টম ফিড নামে একটা নতুন ফিচার নিয়ে আসছে। ঠিক তাই। রিপোর্টে যা দেখলাম, এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো ভিডিও টপিক বা চ্যানেল বেছে নিয়ে নিজেদের ফিড তৈরি করতে পারবেন। একদম। মানে অ্যালগোরিদমের দেওয়া খাবারের ওপর ভরসা না করে নিজের পছন্দের মেনু নিজেই ঠিক করা। এটা তো ব্যবহারকারীর হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মতো ব্যাপার। ঠিক, এটা শুধু ভালো রেকমেন্ডেশন দেওয়ার চেষ্টা নয়, এটা একটা দর্শনগত পরিবর্তন। রাইট। এই ধারণাটাকে এখন চ্যালেঞ্জ করা হচ্ছে। ইউটিউব পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে যে চূড়ান্ত নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে থাকাই ভালো। এটাকে এক ধরনের ক্ষমতার বিকেন্দ্রীকরণও বলা যেতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, ইউটিউব যখন ক্ষমতা ব্যবহারকারীর হাতে ফিরিয়ে দিচ্ছে, ঠিক তখনই এক্স মানে সাবেক টুইটার ঠিক উল্টো পথে হাঁটছে। ওরা তাদের ফলোয়িং টাইমলাইনে একটা নতুন স্তর যোগ করেছে। এখন থেকে গ্রক নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক করে দেবে আমি যাদের ফলো করি তাদের মধ্যে কোন পোস্টগুলো আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর এখানেই বিষয়টা জটিল হয়ে উঠছে। এই এআই গ্রক কিন্তু আর 5টা এআই এর মতো নয়। ও, এটিকে এক্সের রিয়েল টাইম ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এর উত্তরে নাকি কিছুটা রম্য বা বিদ্রোহী ভাবও থাকে। তো এই বুদ্ধিমান এআই এখন আপনার হয়ে আপনার বন্ধুদের পোস্ট ফিল্টার করে দেবে। মানে ইউটিউব বলছে অ্যালগোরিদম যথেষ্ট নয়, আপনি নিয়ন্ত্রণ নিন। আর এক্স বলছে আপনি যাদের ফলো করেছেন তাদের মধ্যেও সেরাটা বেছে দেওয়ার দায়িত্ব আমাদের এআই এর। কিন্তু এক্সের এই যুক্তিতে একটা সমস্যা নেই? আমি তো একজনকে ফলো করি তার সব ধরনের পোস্ট দেখার আগ্রহ নিয়েই। তার ভালো মন্দ, গুরুত্বপূর্ণ বা সাধারণ সবকিছু মিলিয়েই তো তার অনলাইন পার্সোনা। এখন যদি একটা এআই মাঝখানে এসে ফিল্টার করে দেয়, তাহলে তো আমি আসলে ওই ব্যক্তিকে ফলো করছি না। ঠিক। আমি এআই এর তৈরি করা ওই ব্যক্তির একটা ভার্সনকে ফলো করছি। এটা কি ব্যবহারকারীর উদ্দেশ্যকে নষ্ট করে দিচ্ছে না? এটা একটা চমৎকার প্রশ্ন এবং এখানেই দুই প্ল্যাটফর্মের ব্যবসায়িক কৌশলের পার্থক্যটা লুকিয়ে আছে। ইউটিউব হয়তো দীর্ঘমেয়াদী একটা খেলা খেলছে। কিরকম? তারা ব্যবহারকারীর সন্তুষ্টি আর বিশ্বাস অর্জনের মাধ্যমে তাদের প্ল্যাটফর্মে ধরে রাখতে চায়। যখন একজন ব্যবহারকারী মনে করে যে তার নিয়ন্ত্রণ আছে, তখন তার প্ল্যাটফর্মের প্রতি আস্থা বাড়ে। আর এক্স? অন্যদিকে এক্স হয়তো স্বল্পমেয়াদে সর্বোচ্চ এঙ্গেজমেন্ট চাইছে। তাদের যুক্তি হতে পারে সাধারণ ব্যবহারকারীরা শত শত পোস্টের ভিড়ে হারিয়ে যায়। গ্রোক যদি সবচেয়ে আকর্ষণীয় বা প্রাসঙ্গিক পোস্টগুলো সামনে এনে দেয়, তাহলে ব্যবহারকারী আরও বেশি সময় প্ল্যাটফর্মে কাটাবে এবং আরও বেশি বিজ্ঞাপন দেখবে। একদম। বলা যেতে পারে দুটোই পার্সোনালাইজেশনের দাবি করছে, কিন্তু তাদের সংজ্ঞা দুটো ভিন্ন। ইউটিউবের কাছে পার্সোনালাইজেশন মানে ব্যবহারকারীর স্বাধীনতা, আর এক্সের কাছে এর মানে এআই দ্বারা অপটিমাইজড অভিজ্ঞতা। দেখা যাক কোন মডেলটি শেষ পর্যন্ত টেকে। তবে এটা স্পষ্ট যে আমাদের ডিজিটাল ফিড আর আগের মতো সরল নেই। ঠিক। এই যে অ্যালগোরিদম আর এআই আমাদের ডিজিটাল অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করছে, এর পেছনে তো আসল শক্তিটা যোগাচ্ছে হার্ডওয়্যার। অবশ্যই। আর সেই হার্ডওয়্যারের জগতেও কিন্তু এখন বড় ধরনের ওলটপালট চলছে, বিশেষ করে অ্যাপল আর ইন্টেলের মধ্যে। প্রযুক্তি বিশ্বে এখন একটা বড় প্রশ্ন ঘুরছে, অ্যাপল কি আবার চিপ তৈরির জন্য ইন্টেলের কাছে ফিরে যাবে? আমাদের হাতে থাকা প্রতিবেদন বলছে, বিশ্লেষকরা মনে করছেন 2027 সাল নাগাদ এমনটা ঘটতে পারে। এটা তো বিশাল একটা ইউটার্ন হবে। অবশ্যই। তা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 2020 সালে অ্যাপল যখন ইন্টেলকে ছেড়ে নিজেদের এম সিরিজের চিপ বানানোর ঘোষণা দেয়, সেটা ছিল একটা স্বাধীনতার ঘোষণা।
হ্যাঁ, তারা তো দেখিয়ে দিয়েছিল যে সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে রেখে কি করা সম্ভব। একদম। সবাই মেনে নিয়েছিল যে অ্যাপল তার ইকোসিস্টেমকে দুর্বেদ্য করে তুলেছে। হ্যাঁ, M1 চিপে পারফরমেন্স তো সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। তাহলে এত সফল একটা কৌশল থেকে অ্যাপল সরে আসার কথা ভাববে কেন? বিষয়টা সম্ভবত ততটা সরল নয়। এর পেছনে একাধিক জটিল কারণ থাকতে পারে। প্রথম এবং সবচেয়ে অবভিয়াস কারণ হল ইন্টেল হয়তো সত্যি প্রযুক্তিগতভাবে ঘুরে দাঁড়াচ্ছে। আচ্ছা। চিপের দুনিয়ায় কেউ চিরকাল সেরা থাকে না। ইন্টেল হয়তো চিপলেট আর্কিটেকচার বা অত্যাধুনিক ফ্যাব্রিকেশন প্রযুক্তিতে এমন কিছু করে ফেলেছে যা অ্যাপেলের নিজেদের ডিজাইনকেও পেছনে ফেলার ক্ষমতা রাখে। এই চিপলেট আর্কিটেকচার জিনিসটা ঠিক কি? একটু সহজ করে যদি বুঝিয়ে বলেন। অবশ্যই। চিপলেট আর্কিটেকচারকে লেগো ব্লকের মতো ভাবতে পারেন। আগে একটা বিশাল এবং জটিল ব্লক দিয়েই পুরো চিপটা বানাতে হতো। এই পদ্ধতিতে কোনো একটা অংশের ত্রুটি থাকলে পুরো চিপটাই বাতিল হয়ে যেত, যা ছিল খুব কঠিন এবং ব্যয়বহুল। বুঝেছি। এখনকার নতুন প্রযুক্তি হল ছোট ছোট বিশেষায়িত ব্লক বা চিপলেট আলাদাভাবে বানিয়ে সেগুলোকে একসাথে জুড়ে দেওয়া। একটা ব্লক প্রসেসিংয়ের কাজ করে, আরেকটা গ্রাফিক্সের, আরেকটা হয়তো এআই এর। বাহ, দারুণ উদাহরণ। এতে খরচ কমে, পারফরমেন্স বাড়ে এবং ডিজাইন অনেক বেশি ফ্লেক্সিবল হয়। ইন্টেল যদি এই প্রযুক্তি আয়ত্ত করে ফেলে তাহলে অ্যাপলের জন্য তাদের কাছে ফেরাটা লজিক্যাল হতে পারে। তার মানে অ্যাপল হয়তো বুঝতে পারছে যে সব ধরনের চিপ একা বানানোর চেয়ে কিছু বিশেষায়িত কাজের জন্য ইন্টেলের মতো বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ঠিক তাই। এর সাথে আরও একটি গভীর ভূরাজনৈতিক কারণও থাকতে পারে। ও, সেটা কি? বর্তমানে অ্যাপলের চিপ তৈরি করে দেয় তাইওয়ানের কোম্পানি TSMC, যা বিশ্বের সবচেয়ে আধুনিক চিপ নির্মাতা। কিন্তু চীন তাইওয়ান উত্তেজনার কারণে TSMCর ওপর এই একক নির্ভরতা অ্যাপলের জন্য একটি বড় ঝুঁকি। রাইট, সাপ্লাই চেইনের ঝুঁকি। একদম। তাই আমেরিকার কোম্পানি ইন্টেলের সাথে সম্পর্ক পুনরায় স্থাপন করাটা অ্যাপলের জন্য ভূরাজনৈতিক নির্ভরতা কমানোর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হতে পারে। সুতরাং এটা শুধু প্রযুক্তিগত নয়, একটা কৌশলগত এবং রাজনৈতিক সিদ্ধান্ত বটে। বোঝা যাচ্ছে প্রযুক্তি জগতের সিদ্ধান্তগুলো কতটা বহুমাত্রিক হতে পারে। অ্যাপল ইন্টেলের এই $1 বিলিয়ন খেলার পাশেই যদি আমরা স্থানীয় বাজারের দিকে তাকাই, তাহলে দেখব একই ধরনের কৌশলগত লড়াই চলছে, তবে ভিন্ন পরিসরে। অপো বাংলাদেশে তাদের প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর খোলার ঘটনাটি ঠিক এই বিষয়টিরই একটি চমৎকার উদাহরণ। একদম। প্রথম দেখায় এটা শুধু একটা দোকান খোলার খবর মনে হতে পারে, কিন্তু এর গভীরে তাকালে বোঝা যায় এটা একটা নির্দিষ্ট বাজারে ব্র্যান্ডের গভীর বিনিয়োগ এবং আস্থার প্রতীক। আর এটা তো শুধু সাধারণ স্টোর না, একটা ফ্ল্যাগশিপ স্টোর। ঠিক, ফ্ল্যাগশিপ স্টোর হলো এমন জায়গা যেখানে শুধু পণ্য বিক্রি হয় না, বরং ব্র্যান্ডের সেরা প্রযুক্তি, উদ্ভাবন এবং গ্রাহকদের জন্য সেরা অভিজ্ঞতা তুলে ধরা হয়। এটা ব্র্যান্ডের একটা বিজ্ঞাপন কেন্দ্র। আর জায়গাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। ঢাকার মতো বড় শহরকে পাশ কাটিয়ে তারা প্রথম ফ্ল্যাগশিপ স্টোর খুলেছেন নারায়ণগঞ্জের চাষড়ায়। ঠিক, এখানে ওপ্পোর বাজারের গভীরতা বোঝার প্রমাণ পাওয়া যায়। এই পদক্ষেপটা প্রমাণ করে যে তারা বাংলাদেশের বাজারকে কতটা গুরুত্ব দিচ্ছে এবং তাদের বাজার সম্প্রসারণের কৌশল কতটা সুচিন্তিত। তারা বুঝতে পারছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর শুধু রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। যারা প্রিমিয়াম পণ্য এবং অভিজ্ঞতা চায়। একদম। নারায়ণগঞ্জে ফ্ল্যাগশিপ স্টোর খোলাটা বাজারের গভীরে পৌঁছানোর এবং প্রতিযোগীদের থেকে নিজেদের আলাদা করার একটা স্পষ্ট বার্তা দেয়। একদিকে অ্যাপল ইন্টেলের বৈশ্বিক সাপ্লাই চেইন আর ভূরাজনৈতিক কৌশল, আর অন্যদিকে ওপর নারায়ণগঞ্জে একটি ফ্ল্যাগশিপ স্টোর খোলার মতো হাইপার লোকাল স্ট্র্যাটেজি। দুটোই আসলে নিজ নিজ ক্ষেত্রে টিকে থাকা এবং এগিয়ে যাওয়ার লড়াই। একেবারে। প্রেক্ষাপট আর স্কেল ভিন্ন, কিন্তু মূল উদ্দেশ্য একই: বাজারের চাহিদা বোঝা, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা এবং সেই অনুযায়ী নিজেদের অবস্থানকে শক্তিশালী করা। বেশ, তাহলে আমরা দেখলাম কিভাবে সফটওয়্যার ও হার্ডওয়্যারের দুনিয়ায় বড় বড় কৌশলগত খেলা চলছে। এখন চলুন দেখি এই কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব আমাদের দেশে একেবারে গ্রাসরুটস লেভেলে কী প্রভাব ফেলছে। আচ্ছা। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম BIJF সম্প্রতি সাংবাদিকতায় AI এর প্রভাব, চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছে।
প্রতিবেদন থেকে একটি লাইন আমার খুব মনে ধরেছে, বার্তা কক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভবিষ্যৎ নয়, বর্তমান। এই একটা বাক্যই যেন অনেক কিছু বলে দেয়। এই বাক্যটি পুরো আলোচনার সারমর্ম। এর মানে হল বাংলাদেশে এআই নিয়ে আলোচনা এখন আর সেমিনার বা একাডেমিক পেপারের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন সাংবাদিকদের দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠছে। মানে থিওরি থেকে প্র্যাকটিসে চলে এসছে ব্যাপারটা। ঠিক। এতদিন আমরা শুনতাম এআই দিয়ে কি কি করা সম্ভব। এখন সাংবাদিকরা নিজেরা দেখছেন বা ব্যবহার করছেন যে এআই দিয়ে কি কি করা হচ্ছে। আলোচনাটা এখন আর তাত্ত্বিক নয়, পুরোপুরি প্রায়োগিক। কর্মশালায় নাকি কন্টেন্ট তৈরি, তথ্য যাচাই এবং ডেটা বিশ্লেষণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এর কোনো বাস্তব উদাহরণ দেওয়া কি সম্ভব? অবশ্যই। ধরুন সামনে নির্বাচন, একজন সাংবাদিক এআই টুল ব্যবহার করে হাজার হাজার ডেটা পয়েন্ট, যেমন বিগত নির্বাচনের ফলাফল, এলাকার জনসংখ্যা, সামাজিক মাধ্যমে মানুষের আলোচনার বিষয়, এগুলো বিশ্লেষণ করে ভোটের সম্ভাব্য প্যাটার্ন নিয়ে একটি গভীর বিশ্লেষণমূলক রিপোর্ট তৈরি করতে পারেন। যেটা আগে করতে কয়েক সপ্তাহ লেগে যেত। একদম। অথবা বন্যার সময় স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এআই বলে দিতে পারে কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা ত্রাণ কাজে সাহায্য করবে। এমনকি নির্বাচনের সময় ছড়ানো ভুয়া খবর বা ছবি খুব দ্রুত যাচাই করার জন্য এআই টুল ব্যবহার করা যেতে পারে। তার মানে এআই সাংবাদিকদের অনুসন্ধানী ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু এর চ্যালেঞ্জগুলো কি? প্রতিবেদনে তো চ্যালেঞ্জের কথাও বলা হয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তথ্যের সত্যতা এবং নির্ভরযোগ্যতা। এআই ব্যবহার করে খুব সহজে ডিপ ফেক ভিডিও বা ছবি তৈরি করা যায়, যা দেখতে একদম আসল মনে হবে। রাইট। কোনো রাজনৈতিক নেতা যা বলেননি তা তার মুখ দিয়ে বলানো সম্ভব। সাংবাদিকদের এখন শুধু মানুষের তৈরি ভুয়া তথ্যের বিরুদ্ধে নয়, মেশিনের তৈরি নিখুঁত ভুয়া তথ্যের বিরুদ্ধেও লড়তে হবে। এটা একটা সম্পূর্ণ নতুন যুদ্ধক্ষেত্র। আরেকটা বড় চিন্তা হতে পারে চাকরির বাজার নিয়ে। যে কাজগুলো একটু পুনরাবৃত্তিমূলক, যেমন সাধারণ প্রেস রিলিজ থেকে সংবাদ লেখা, সেগুলো যদি এআই করে দেয়, তাহলে সাংবাদিকদের ভূমিকা কি হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই কর্মশালাটা আয়োজন করার উদ্দেশ্যই সম্ভবত সাংবাদিকদের এই নতুন বাস্তবতার জন্য প্রস্তুত করা। সাংবাদিকদের এখন সেই কাজগুলোতে মনোযোগ দিতে হবে যা মেশিন করতে পারে না। যেমন মানুষের ভেতরের গল্প বের করে আনা, সংবেদনশীল বিষয়ে সাক্ষাৎকার নেওয়া, জটিল কোনো ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা, অথবা নৈতিক সিদ্ধান্ত নেওয়া। এআই হতে পারে একজন সহকারী, কিন্তু চূড়ান্ত বিচার, বিশ্লেষণ এবং মানসিক ছোঁয়াটা সাংবাদিককেই দিতে হবে। তাহলে আজকের পুরো আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা দেখলাম কিভাবে ইউটিউব ও এক্সের মতো প্ল্যাটফর্মগুলো এআই ব্যবহার করে আমাদের ডিজিটাল দুভাবে সাজাচ্ছে। একজন ব্যবহারকারীর হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে দিয়ে আর অন্যজন এআই এর হাতে নিয়ন্ত্রণের একটি নতুন স্তর যোগ করে। ঠিক। তারপর আমরা হার্ডওয়্যারের দুনিয়ায় ডুব দিলাম। দেখলাম অ্যাপল ও ইন্টেলের মতো দানবীয় কোম্পানিগুলো কিভাবে প্রযুক্তি, অর্থনীতি এবং ভূ-রাজনীতির জটিল সমীকরণ মিলিয়ে তাদের দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করছে, যা পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ পথ ঠিক করে দেয়। এবং সবশেষে আমরা দেখলাম কিভাবে এই বৈশ্বিক প্রবণতাগুলো বাংলাদেশে সরাসরি প্রভাব ফেলছে। নারায়ণগঞ্জে অপর একটি ফ্ল্যাগশিপ স্টোর খোলা থাকে, শুরু করে ঢাকার সাংবাদিক মহলে এআই এর বাস্তব প্রয়োগ আর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা, সবকিছুই আসলে একই বড় ছবির অংশ। ব্যক্তিগত পছন্দ, কর্পোরেট কৌশল এবং স্থানীয় অভিযোজন, এই তিনটি বিষয় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে প্রযুক্তি শুধু আমাদের হাতে নতুন টুলস তুলে দিচ্ছে না, বরং আমাদের চিন্তা করার এবং আমাদের চারপাশের পৃথিবীকে বোঝার পদ্ধতিকেই বদলে দিচ্ছে। একেবারে ঠিক। আজকের আলোচনা থেকে একটি বিষয় ভাবার জন্য থেকে যায়। আমরা দেখলাম এআই আমাদের কন্টেন্ট ফিড থেকে শুরু করে সংবাদ তৈরির প্রক্রিয়া পর্যন্ত সবকিছুতে জড়িয়ে যাচ্ছে। প্রযুক্তি যখন আমাদের ডিজিটাল জীবনের প্রতিটি ক্ষেত্রে এভাবে মিশে যাবে, তখন চূড়ান্ত প্রশ্নটি হলো, আমাদের বাস্তবতাকে রূপ দেওয়ার নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কার হাতে থাকবে? ব্যবহারকারীর, প্ল্যাটফর্মের নাকি অ্যালগরিদমের?